সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠকের সদস্যরা অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ নিয়ে হতে পারে আলোচনা। ফিলিং স্টেশনে আজও কাটেনি জ্বালানির সংকট, যানবাহনের দীর্ঘ লাইন, সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার। ঈদ শেষে আজও রাজধানীমুখী মানুষ, লঞ্চ ট্রেনে মানুষের ভিড়, লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ। জ্বালানির অজুহাতে অনেক জেলা থেকে ছাড়েনি দূরপাল্লার বাস, লঞ্চ, ভোগান্তিতে যাত্রীরা, সরকারকে বিপাকে ফেলার চক্রান্ত। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত 5 জনের মরদেহ দুপুরে হস্তান্তর, গাইবান্ধার বাড়িতে স্বজনের আহাজারি। এবং ইসরায়েলি হামলায় চরম মানবিক বিপর্যয়ের মুখে লেবানন, 1100-র বেশি প্রাণহানি, 3.5 লাখের বেশি শিশু বাস্তুচ্যুত। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক। বেলা 11টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে শুরু হয় এ বৈঠক। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিক নির্দেশনা আসতে পারে। একই দিন বিকেল 4টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে সরকার দলীয় সংসদ সদস্যদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এসব বৈঠকে সংসদের নিয়মিত কার্যক্রম শুরু ও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ নিয়েও হতে পারে আলোচনা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। আজও রাজধানীর বিভিন্ন জ্বালানি তেলের পাম্পগুলো বন্ধ পাওয়া গেছে। তবে হাতে গোনা কয়েকটি পাম্পে জ্বালানি দিলেও রয়েছে দীর্ঘ লাইন। সরবরাহ সংকটে অনেক পাম্প বন্ধ থাকায় পাম্পগুলোতে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। ভোর থেকে এভাবেই লাইনে দাঁড়িয়ে তারা, চালকদের 3-4 ঘন্টা পেরিয়ে গেল, তবুও মিলছে না তেল। তবে পাম্প মালিকরা বলছেন, গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে তেল বিক্রির নিয়ম করে দিলে সংকট মোকাবেলা সম্ভব হবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে রাজধানী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ফিলিং স্টেশনে পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি বলছেন চালক ও পাম্প মালিকরা, বিস্তারিত জানাবেন। নাবিলা, যেমনটি দেখছি প্রতিদিনের মতো আজও দীর্ঘ লাইন এবং তাদের গ্রাহকরা যে চাহিদা, তাদের সেই চাহিদা অনুযায়ী তারা জ্বালানি তেল পাচ্ছে না। আমরা যেমনটি দেখছি এই জায়গাটিতে ডিজেল দেওয়া হচ্ছে বাস প্রতি 50 লিটার করে, যদিও বাস চালকরা তারা যেমনটি বলছেন তাদের এই ট্রিপ ঘুরে আসতে 100 লিটারের বেশি লাগবে। তারা আবারও অন্য কোথাও তারা সেই দীর্ঘ লাইন দিয়ে আবারও তারা তেল সংগ্রহ করতে হবে। একই সঙ্গে আমরা এই জায়গাটিতে দেখছি অকটেন শেষ হয়ে গেছে গতকাল রাত 9টার দিকে, সেটি এখন পর্যন্ত তারা গ্রাহকদেরকে দিতে পারছে না। যদিও আমরা কয়েকজন বাইকারকে আসতে দেখেছি, তারা এসে এখনই লাইনে দাঁড়িয়ে গেছেন। মূলত দুপুরের পর অকটেন আসবে সে আশায় বাইকাররা এই জায়গাটিতে সিরিয়াল দিয়ে রেখেছেন এখনই। এবং তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন তারা এর আগেও কয়েকটি জায়গায় ঘুরে তাদের সে অকটেন না পাওয়াতে এখানে বসে আছেন এবং তারা যেমনটি বলছেন এই জায়গাটিতেই অন্তত 2 ঘন্টা তারা দাঁড়িয়ে থাকতে হবে। এবং আমরা যদি একটু সরাসরি কথা বলি, আমরা একটু যদি সরাসরি কথা বলি, আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করবেন? আমরা দেখছি অকটেন কিন্তু এই মুহূর্তে দিচ্ছে না। 2.5 ঘন্টা ভাইয়া, 2.5 ঘন্টা অপেক্ষা করবো। এই ভোগান্তি আপনারা আসলে গ্রাহক হিসেবে কিভাবে দেখছেন? সংকটের কারণ কি? সংকটের কারণ তো ভাইয়া ওই যে ইরানে যুদ্ধ লাগছে, ওই কারণে বলে যে তেল নাই, কিন্তু বাংলাদেশে তো তেল থাকার কথা ভাইয়া। এটা সিন্ডিকেটের কারণে মনে করেন আমরা তেল পাচ্ছি না।
আপনি কখন আসছেন? এখানে আর কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে? 10 মিনিট ধরে আসছি, এখন তেলের গাড়ি আসে নাই। গাড়ি বলে আসবো, সেই জন্য এসে দাঁড়ায় আছি যে তেলের জন্য। বলতেছে 12:30 1টা বাজবে এরকম। যেমনটি দেখছি ঠিক তেলের গাড়ি আসবে, এরপর তারা তাদের অক্টেন নিবে, এই প্রত্যাশায় তারা এই জায়গাটিতে এখনই দাঁড়িয়ে আছেন। এবং আমরা বাসের যে ড্রাইভার তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা পাচ্ছেন। এবং এই জায়গাটিতে এই সাউদার্ন যে ফিলিং স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনিও যেমনটি বলছেন তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারাও পাচ্ছেন না, যার কারণে তারা যে পরিমাণ সেটি কমিয়ে দিতে হচ্ছে। একই সঙ্গে তাদেরও আসলে তেমন কিছু করার নেই। তাদের যে চাহিদা তিনি যেমনটি বলেছেন, ডিজেলের চাহিদা অর্ধেকের মতো তারা পান এবং অকটেনের চাহিদা প্রায় 20,000 লিটার হলেও তারা কখনো 9,000 লিটার, কখনো 4,500 লিটার অকটেন পান, এমনটি কিন্তু এখানকার যে ম্যানেজার রয়েছেন তিনি বলছেন। এবং গাড়ির ড্রাইভার, বাস চালক যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন তারা প্রায় দীর্ঘ 2 ঘন্টা পর এই জায়গাটিতে এসেছেন। কতক্ষণ পর এই জায়গাটিতে এসেছেন? স্যার এখানে আমরা প্রায় 2.5 ঘন্টা পরে সিরিয়াল পাইছি স্যার। এখন 2.5 ঘন্টা পরে সিরিয়াল পাইছি। আমরা যদি তেল না পাই স্যার, আমরা গাড়ি চালাবো কি করে, আমরা খাবো কি করে স্যার? আমরা খুব কষ্টে আছি। যেমনটি বলছেন ঠিক 2.5 ঘন্টা পর তিনি কাঙ্ক্ষিত সিরিয়ালে এসেছেন। এবং এর আগেও আমরা কয়েকজন বাস চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা পাচ্ছেন না। 100 লিটারের বেশি চাহিদা, কিন্তু তারা পাচ্ছেন 50 লিটার, যার কারণে আবারও তাদেরকে অন্য ফিলিং স্টেশনে ঠিক লাইনে দাঁড়াতে হবে। তো এই ছিল রাজধানীর তেজগাঁও থেকে ফিলিং স্টেশন সম্পর্কিত আমার কাছে সবশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সহকর্মী তারেকের কাছ থেকে রাজধানীর জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে দেশে তীব্র জ্বালানির সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না তেল, কোনো কোনো ফিলিং স্টেশনে তেল ফুরিয়ে যাওয়ায় বিক্রিও বন্ধ। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে শায়লা খানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই সারা দেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানি সংকটে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালকরা। চাঁপাইনবাবগঞ্জেও ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না তেল। সরবরাহ সংকটে শনিবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। কোনো কোনো ফিলিং স্টেশনে তেল ফুরিয়ে যাওয়ায় বিক্রিও বন্ধ। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। এতে সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। সকাল 6টা থেকে বসে আছি, এখন পর্যন্ত তেল পাচ্ছি না। সরকার বলছে যে তেল আছে, কিন্তু পেট্রোল পাম্পে এসে দেখা যাচ্ছে তেল নাই। বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ। আজকে পেট্রোল পাম্পে তেল দিছে, তো এই মোটামুটি 1000 খানিক গাড়ি লাইন দিয়ে রয়েছে। জ্বালানি সংকটে ময়মনসিংহের অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালকরা। বন্ধ পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। নওগাঁতে বিভিন্ন ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী ডিজেল, পেট্রোল ও অকটেন মিলছে না। ফলে শহর থেকে গ্রাম সবখানেই তেল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। সরবরাহ আমরা আগের চেয়ে অনেক কম পাচ্ছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়ে গেছে। আর মানুষ মনে করছে তেল বোধহয় পাবো না, তারা ট্যাঙ্কি ফুল করেছে। যে কাস্টমার আমার থেকে 50 টাকা 100 টাকা তেল নিত, তারা এখন ট্যাঙ্কি ফুল নিচ্ছে। বাকি ফিলিং স্টেশনে ফোন দিলাম ম্যানেজারের কাছে, উনি আমাকে বললো যে তেল নাই। অথচ আমি আশপাশে আমার যে পার্টিগুলো আছে, যেমন এখন আমি চলে যাবো নহাটা থেকে ভিতরে শরীর মোড়, ওখানে এক পার্টি আমাকে বললো আপনার তেল কয় লিটার লাগবে। একটা দোকানদার, উনি বললো কয় লিটার লাগবে। আমি বললো ভাই আমার তো 16 লিটার ট্যাঙ্কি, আমার তো ট্যাঙ্কি একদমই খালি। উনি আমাকে বললো আমি আপনাকে 16 লিটারই দেবো, দাম দিতে হবে 300 টাকা লিটার। সিরাজগঞ্জের তেল পাম্পগুলো ডিপো থেকে নিয়মিত বরাদ্দকৃত তেল পাচ্ছে। তবে গ্রাহক চাহিদা বেড়ে যাওয়ায় কয়েক ঘন্টার মধ্যে বরাদ্দকৃত তেল ফুরিয়ে যাচ্ছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।
স্বাধীনতা দিবস ও ঈদের লম্বা ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে আজও কর্মস্থলে ফিরছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল আর কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে অভিযোগ রয়েছে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে আসে বেশিরভাগ লঞ্চ। যান্ত্রিক শহরে ফেরার ক্লান্তি থাকলেও স্বজনদের সঙ্গে কাটানো আনন্দের স্মৃতি এখন তাদের বড় পুঁজি। ফজলে আদিত্য রিপোর্ট, জানাচ্ছেন আশিকুল আলম। বুড়িগঙ্গার বুকে একের পর এক ভিড়ছে দক্ষিণাঞ্চল থেকে আসা দানবীয় সব লঞ্চ। পন্টুনে পা রাখতেই যেন শুরু হয় যান্ত্রিক শহরের দৌড়ঝাঁপ। স্বাধীনতা দিবস আর ঈদ দুই মিলে এবার অনেকেই কাটিয়েছেন লম্বা ছুটি। চোখে মুখে ক্লান্তি থাকলেও আপনজনদের সাথে কাটানো সময়ের তৃপ্তি যেন ছাপিয়ে যাচ্ছে সবটুকুকে। আমাদের যাইতে কোনো সমস্যা নেই, আসতে কোনো সমস্যা নেই। ভোলা থেকে আসছে, ভোলা থেকে ওইভাবে আমাদের অ্যাভেলেবেল লঞ্চ, তো ঘন্টা ঘন্টা লঞ্চ, আমাদের ভোগান্তি তেমন একটা হয় না। ছুটিটাও সবচেয়ে লং পেলাম, সবকিছু মিলে অসাধারণ। আসতেই মনে চায় না গ্রাম থেকে। তবে ফেরার পথে ভোগান্তি পিছু ছাড়েনি অনেকেরই। সদরঘাটে লঞ্চের সংখ্যা পর্যাপ্ত থাকলেও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করছেন কেউ কেউ। হ্যাঁ, একটু ভোগান্তি পোহাইতে হয়েছে, অনেক যাত্রী হয়েছে। এবার সাইনবোর্ডে লেখা আছে আপনার 539 জন যাত্রী নিতে পারবে। ইভেন আমার কাছে ছবিও তুলে রাখছি, কিন্তু সেইখানে দেখা গেছে যে আপনার যাত্রী নেওয়া হয়েছে 1500 থেকে 2000 যাত্রী। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও আসছে একের পর এক যাত্রী বোঝাই ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত যাত্রীর কারণে অনেককে পড়তে হচ্ছে ভোগান্তিতে। নারী ও শিশুদের নিয়ে অনেকে পড়েছেন বিপাকে। দীর্ঘ যাত্রা শেষে ক্লান্তির ছাপ স্পষ্ট তাদের চোখে মুখে। যাত্রা ভালো না ভাই, অনেক খারাপ অবস্থা, মানে দাঁড়ানোর মতো জায়গা নাই। একটু তো ভোগান্তি হবে, ঈদের সময় মানুষজন আসতেছে, একটু হবেই। এরকম লোকাল ট্রেনের জন্য ভালো কিছু করা উচিত, মানুষের খুব কষ্ট হয়। মায়া মহম্মদ থাকলেও দেখা গেছে চাকরির ক্ষেত্রে আমাদের পরিবার ছেড়ে ঢাকা আসতেই হয়েছে, তাই চলে আসলাম আজকে। ছুটির রেশ কাটিয়ে নগরবাসী ফেরায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। জ্বালানি সংকটের কারণে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও রাজ রাজ্জাক। প্রথমে চলে যাচ্ছে অভিজিতের কাছে। অভিজিৎ, যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং বাস বন্ধ থাকায় কেমন ভোগান্তি হচ্ছে তাদের, কি বলছেন তারা? নাবিলা, আপনি জানেন যে যেহেতু ঈদের ছুটি শেষে পরিবারের সাথে ঈদ করে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আপনি জানেন যে বিগত 2 দিনেও যে মানুষের যে স্রোত ছিল এই কর্মস্থলে ফিরতে, সেই স্রোতটি আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকেও মানুষের চাপ রয়েছে এই বাস স্ট্যান্ড এতে, পাশাপাশি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা সহ অন্যান্য বাস স্টেশনেও যাত্রীদের চাপ রয়েছে। এবং যেহেতু আজকেই শেষ, আগামীকালকেই হচ্ছে তারা কাজে যোগদান করবেন, এই কারণে আজকে মানুষের ঢল নেমেছে বাস স্ট্যান্ডগুলোতে। এবং আমি যে এলাকায় রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর বাস স্ট্যান্ড এলাকা। এই আপনার পিছনে যে গাড়িগুলো দেখছেন সেই গাড়িগুলোতে মানুষ যাচ্ছেন কর্মস্থলে। এবং পাশাপাশি বলে রাখি যে যেহেতু সারা দেশে এই তেলের সংকট রয়েছে, টাঙ্গাইলের বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, যে কারণে যে পরিবহনগুলো রয়েছে বাস সহ অন্যান্য পরিবহন তারা কিন্তু তেল পাচ্ছে না, যে কারণে অনেক বাসই আসলে এই বাস স্ট্যান্ড এলাকায় রয়ে গিয়েছে। এবং চালকরা বলছেন যেহেতু তাদের যে পরিমাণে তেল প্রয়োজন হয় সেই পরিমাণে তেল তারা পাম্পগুলো থেকে পাচ্ছে না। আবার যদিও পাম্পগুলো থেকে তেল পাচ্ছেন, তাদেরকে পাম্পগুলোতে বাড়তি টাকা দিতে হচ্ছে, যে কারণে তাদেরকে যে এই যে বাড়তি টাকার যে তেল এবং পাশাপাশি যে ভাড়া, তাতে আসলে চালকদের তেমন লাভ হচ্ছেন না। যদিও যাত্রীরাও আসলে বলছেন যে যেহেতু ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছেন, তাদের কাছ থেকেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু এই যে তেলের সংকট এবং গাড়িগুলো যারা এই যেখান থেকে তারা যাচ্ছেন কর্মস্থলে ঢাকায়, সেই ঢাকা থেকে এই পরিবহনগুলো আবার যখন এলাকায় ফিরে আসে তখন কিন্তু এই বাসগুলোতে যাত্রী থাকেন না, যে কারণে আসলে এই যে যাওয়া আসা নিয়ে যে সংকট, যে খরচ, সেই
খরচ পুষিয়ে নিতেই আসলে মূলত চালকরা ভাড়া একটু বেশি নিচ্ছেন এমনটি দাবি করছেন চালকরা। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই বিষয়ে আসলে যাত্রী ভাড়া বেশি আদায়ে প্রশাসন থেকে তেমন ধরনের নজরদারি নেই। নজরদারি হলেই হয়তো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যে বাড়তি ভাড়া আদায় সেটি আসলে নিয়ন্ত্রণ করা যেত। পাশাপাশি আপনারা জানেন যে তেল সংকটের কারণে গতকাল রাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের একটি বাস যে 5 জন যাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। আসলে এই তেল সংকট যদি সমাধান হতো মানুষের ভোগান্তি থাকতো না, পাশাপাশি এই যে অপমৃত্যু সেটি হতো না। এই ছিল টাঙ্গাইলের কর্মস্থলে ফেরা নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী রাজ্জাক জানাবেন সেখানে কি অবস্থা দেখছেন। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে ঈদের যে দীর্ঘ ছুটি, সেই ছুটির পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য উত্তরবঙ্গের যে বাইরের জেলা রয়েছে সেই বাইরের জেলা মানুষ কিন্তু ছুটে এসেছিল এবং আজকে কিন্তু এই ছুটির শেষ দিন। তো আজকে যদি আমি এখন রয়েছি যমুনা সেতুর পশ্চিমে কড্ডারমোড় এলাকায়, এখানকার চিত্র যদি আপনাকে একটু দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু এখানে যাত্রীদের ব্যাপক উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে যেভাবে পারছে কর্মমুখী রাজধানীতে ফিরছে, কেউ মোটরসাইকেল, কেউ ট্রাকে, কেউ বাসে, প্রাইভেট কার সহ বিভিন্ন ভাবে মানুষ ছুটছে ঢাকার কর্মের ইয়েতে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যাত্রীরা আমাদের যে একটা বিষয় জানিয়েছেন যে তাদের কাছে যে নির্ধারিত ভাড়া, যেমন স্বাভাবিক দিনে 250 থেকে 350 টাকা ভাড়া, সেই ভাড়া কিন্তু ডাবল নেওয়ার অভিযোগ রয়েছে। প্রকার ভেদে 700, 800, 1000 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। যমুনা সেতু কর্তৃপক্ষ আমাদের একটা বিষয় জানিয়েছেন যে স্বাভাবিক দিনে যে যানবাহন পরিবহন পারাপার হয়, গত 24 ঘন্টায় কিন্তু তার চেয়ে কয়েক গুণ পরিবহন এই যমুনা সেতু দিয়ে পার হয়েছে। একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যেই কড্ডার মোড়ের যে 3টি কাউন্টার ছিল, এসআই, জেনিন এবং সেবা, এই 3টা কাউন্টারকে কিন্তু ভ্রাম্যমাণে জরিমানা করেছে যে বাড়তি ভাড়া বন্ধের জন্য, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে। তো এই সিরাজগঞ্জের যে কড্ডার মোড়ের যে এখন অবস্থা, এখানে কিন্তু বাড়তি যাত্রী থাকলেও কিছু গাড়ির কিন্তু সংকট রয়েছে। যে যাত্রীদের যে পারাপার হবে সেই পরিমাণ গাড়ি কিন্তু এখানে নেই বললেই চলে। যাত্রীর চেয়ে গাড়ির যে একটা সংকট, সেটা কিন্তু নিরসনের জন্য তারা যাত্রীরা আহ্বান জানিয়েছেন যে কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবে। আমি একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি কোথায় যাবেন এবং গাড়ি পাচ্ছেন কিনা। জিরানি যাবো, গাড়ি নাই, ভাড়া বেশি যাচ্ছে, 500 টাকা পিস চাই জিরানি গেছে। স্বাভাবিকের জন্য ভাড়া কত, এখন ভাড়া কত? এমনি 200-250 টাকা লয়। জি নাবিলা, যেমনটি দেখছিলেন এখানকার চিত্র যে মানুষ কিন্তু এখানে প্রচুর ভিড় করছে কিন্তু গাড়ি পাচ্ছে না। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। নাবিলা। রাজ এবং অভিজিৎ, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছিলেন জ্বালানি সংকটের কারণে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে যাত্রী ভোগান্তির পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ দুপুর। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ দুপুর। ভোলার ইলশা ঘাটে লঞ্চ সংকটের কারণে বাড়ছে যাত্রীদের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ছোটন সাহা। ছোটন, যাত্রীরা কি বলছেন এবং এই সংকটের সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখেছেন কিনা, বিস্তারিত জানাবেন। নাবিলা, আমরা যেমনটি জেনেছি যে আজও কিন্তু যাত্রীদের চাপ রয়েছে, কর্মস্থলমুখী যাত্রীদের চাপ। আমি রয়েছি ভোলার ইলিশা ঘাটে, যেহেতু এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সংযোগস্থল। এই নৌপথটি দিয়ে কিন্তু যাত্রীদের পারাপার হতে হচ্ছে। তো সেখানে আসলে 16টি লঞ্চ কিন্তু চলাচল করছে। তো সেই হিসেবে বলা যায় এই রুটে আরও লঞ্চের যে প্রয়োজন ছিল সেটি কিন্তু এখনও বাড়ানো হয়নি। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছিলেন যে এই রুটে তারা আরও লঞ্চ বৃদ্ধি করবেন। এরই মধ্যে তারা 29টি লঞ্চও কিন্তু চালু করেছেন এবং
গতকালকেও কিন্তু 16টি লঞ্চ চলাচল করছে। আমরা ঘাটের যে অবস্থা দেখেছি, যে ঘরমুখো যাত্রীদের যে ঢল নেমেছে, আজও সেই ঢল রয়েছে এবং যাত্রীরা বলছিলেন যে তাদের কিন্তু বাধ্য হয়েই এক পর্যায়ে অতিরিক্ত যাত্রী বোঝায় তাদের যাতায়াত কিন্তু তাদের করতে হচ্ছে। এই যখন অবস্থা, এই অবস্থা থেকে আমরা যতটুকু জেনেছি যে এই সমস্যার কারণে যাত্রীদের কিন্তু অতিরিক্ত বোঝাই হয়ে কিন্তু যাতায়াত করতেছে এবং প্রতি ঘন্টায় কিন্তু রাজধানীর উদ্দেশ্যে এই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং সব মিলিয়ে বলা যায় ঘাটগুলোতে আজও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু অবস্থান রয়েছে এবং তারা কিন্তু যাতে নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে না যায় সেই ব্যাপারটিও কিন্তু তারা মনিটরিং করছেন। এবং একই সাথে যে জ্বালানি তেলের যে সংকট রয়েছে, সেই সংকটের প্রভাব বলা লঞ্চ ঘাটগুলোতে লঞ্চ নেই। কারণ হচ্ছে আমরা লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আপাতত তেলের সংকট নেই, তাদের নির্ধারিত সময় তাদের যে লঞ্চগুলো রয়েছে সেটি যাত্রীদেরকে নিয়ে পারাপার হচ্ছেন। যেহেতু এই মুহূর্তে ঈদের মৌসুমে সবাই কর্মস্থলমুখী হচ্ছেন, তাদের জন্যই কিন্তু আসলে এই সেবাটি তাদের এখনও চালু রয়েছে। অর্থাৎ কোনো লঞ্চ কিন্তু বন্ধ নেই, বন্ধ রাখা হয়নি, সবগুলো লঞ্চই চলছে। শুধুমাত্র এই ইলিশা ঘাটে যে যাত্রীদের চাপ রয়েছে এমনটি নয়, বলা যে 7টি উপজেলায় যে আরও লঞ্চ ঘাট রয়েছে, আরও প্রায় 20টির মতো লঞ্চ ঘাট রয়েছে, সে সমস্ত ঘাটেও কিন্তু আমরা দেখেছি যে আপনার লঞ্চ চলাচল করছে, সেখানে যাত্রীদেরও চাপ রয়েছে। একই সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও কিন্তু সেই যাত্রীদের নিরাপত্তার সাথে কাজ করছে, র্যাব কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, নৌ পুলিশ কাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছে। এবং এখানে আমরা আরও যে তথ্য পেয়েছি যে সকাল 7টা থেকে রাত্র 11টা পর্যন্ত কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি লঞ্চেই কিন্তু কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়। গতকালও দেখেছি যে একই অবস্থা, গতকালকে যারা আসলে ঘাটে এসেছেন এই লঞ্চ সংকটের কারণে তারা যেতে পারেনি, তারা কিন্তু আজ ঘাটে এসেছেন এবং তারা আজ বাধ্য হয়েই কিন্তু বলা যায় যে তারা যাতায়াত করছে। কারণ হচ্ছে তাদের যেভাবেই হোক কর্মস্থলমুখী হতে হবে, তাদের গন্তব্যে যেতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা থেকে যাত্রীরা আরও একটু স্বাচ্ছন্দ্যে যাতে যাতায়াত করতে পারেন সেই দাবি কিন্তু তারা তুলেছেন। তো এ ছিল আমার কাছে ভোলার লঞ্চ ঘাটে যে যাত্রীদের চাপ বেড়েছে কর্মস্থলমুখী, তা নিয়ে সর্বশেষ তথ্য। নাবিলা। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ভোলার লঞ্চঘাট থেকে জ্বালানির সংকট এবং যাত্রীদের চাপ সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ দুপুর। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।